নমস্কার, ভাষা সংসদ ইউটিউব চ্যানেলে আজকে আমি মিতস্তা, সঙ্গে রয়েছেন আমাদের নতুন অতিথি। তিনি কবি। এই সময় অত্যন্ত বরিষ্ঠ যে সমস্ত কবিদের আমরা পাই, তিনি তার মধ্যে উল্লেখযোগ্য। তিনি অনুবাদক, তিনি প্রাবন্ধিক এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। তার সম্পর্কে যত বলা হবে বা পাঠক শুনবেন কথা বলতে বলতে কেনই মানুষটির প্রতি আমার ভীষণ শ্রদ্ধা ভালোবাসা জড়িয়ে সেসব কথায় আসবো গল্পের আড্ডার মাঝামাঝি সময়। তার তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিয়ে আগে আমাদের মধ্যে আজকে রয়েছেন সৈয়দ কৌশল জামান। হ্যাঁ পাঠক, তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার দাদা, আমাদের হ্যাঁ, পেজে নমস্কার। আমাদেরকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনি আমাকে এখানে ডাকার জন্যে। প্রথমে যেটা আমি জানতে চাইবো সেটা হচ্ছে তোমার ছোটবেলা কোথায় কেটেছে, আর তোমার বড় হওয়া। আচ্ছা, আমার ছেলেবেলা কেটেছে মুর্শিদাবাদের একটা গ্রামে। গ্রামের নাম খোসবাসপুর এবং গ্রামটি হচ্ছে দ্বারকা নদীর অববাহিকা অঞ্চলে কাঁদি সাব ডিভিশনের মধ্যে পড়ে এটা। এবং আমাদের গ্রামটি কাঁদি এবং বহরমপুরের যে হাইওয়ে, সেই হাইওয়ের একদম ধারে গ্রাম। ফলে এই হাইওয়ে আমার ছেলেবেলায় অনেকখানি জায়গা জুড়ে আছে। এবং হাইওয়ে বলতে সাধারণত যেরকম বোঝায় সেরকম নয়। তখনকার দিনে এই হাইওয়েটি ছিল একদম পুরো কংক্রিটের, ব্রিটিশ আমলের তৈরি। এবং দুপাশে বেশ মানে বড় বড় গাছ, এবং সেখানে গ্রামের মানুষরা মানে গ্রীষ্মকালে ছায়ায় আশ্রয় নিতে পারতো, এরকম জীবন। আর গ্রামটা একদম এই হাইওয়ের খুব কাছে হওয়ার জন্যে আমাদের সব কিছু ওই হাইওয়ে কেন্দ্রিক। মানে কাঁদি একপাশে কাঁদি শহর, অন্যদিকে বহরমপুর শহর। এই হাইওয়েতে আমার ছেলেবেলায় রোজ বিকেলে আমি স্কুল থেকে ফেরার পর যেতাম। কেননা আমার স্কুল ওখানেই। কি নাম? এটা ছিল আমার প্রাইমারি স্কুল ছিল প্রভাতমণি প্রাইমারি বিদ্যালয়। পরে আমি গোকর্ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়েছি। এবং যা কিছু, এবং আমি ছেলেবেলায় খুব সাইকেল চালাতে ভালোবাসতাম, কারণ সাইকেলই একমাত্র যোগাযোগ মাধ্যম ছিল ওখানে। ফলে আমি গোকর্ণ যাচ্ছি বা আমাদের গ্রামের অন্য কোথাও যাচ্ছি সাইকেলে, এবং ওই হাইওয়েটা অ্যাভেল করতে পারতাম। হাইওয়ের আরেকটা স্মৃতি আছে আমার, যে আমাদের খবরের কাগজ তো তখন বিকেল হতো পৌঁছতে। মানে সকালে কলকাতা শহরে যে কাগজটা বেরোচ্ছে সেই কাগজটা বিকেলে পৌঁছতো, ট্রেনে করে যেত। এবং বহরমপুর থেকে এক ভদ্রলোক, মানে হকারেরই মানে এজেন্টের লোক নিশ্চয়ই, তিনি ওই আমার দাদারা ব্যবস্থা রেখেছিলেন যে যাতে বাসটা আমাদের খোসবাসপুরের মোড়ে বাসটা থামুক বা না থামুক, উনি কাগজটা ছুঁড়ে দিতেন। এবং আমার কাজ ছিল সেই কাগজটি নিয়ে এসে দাদাদের হাতে পৌঁছে দেওয়া। কেন তখন আমার নিজেরও খবরের কাগজ পড়ার মতো ওই হেডলাইনটুকু পড়া ছাড়া আর কিছু পড়ার সুযোগ ছিল না, বা বুঝতেও পারতাম না। তো এই গ্রামে আমার জীবন কেটেছে, গ্রামের বন্ধুরা, তাদের সঙ্গে এমনকি কলেজও করেছি আমি গ্রামে থেকেই। আমি বহরমপুর কৃষ্ণনাথ কলেজে পড়াশুনো করেছি। সেও মানে গ্রাম থেকে যাতায়াত করে, কারণ বাসে আমাদের আধ ঘন্টা লাগে, বহরমপুর আধ ঘন্টা লাগে। ফলে আমার কলেজ জীবন বহরমপুরে অনেক সময় কেটেছে নিশ্চয়ই, কিন্তু সব কিছু গ্রাম থেকে গিয়ে আমার কলেজ একমাত্র আমি কলকাতায় আসা পড়াশুনোর সূত্রে। মানে আমি এমএ পড়তে কলকাতায় এসেছি। ফলে আমার ছেলেবেলা, কৈশোর এবং যৌবনের শুরুর প্রথম দিকটা আমার গ্রামেই কেটেছে। এবং গ্রামে আমাদের একটা গ্রামে আমরা ছেলেবেলায় মনে আছে স্কুলে পড়তেও আমরা বন্ধুরা মিলে নাটক করেছি স্কুলে। স্কুলের নাটক, এমনকি বাইরে মঞ্চ করেও নাটক করেছি। এসব ব্যাপারে খুব আগ্রহ ছিল, আবৃত্তি করতাম। ফলে একটা কালচারাল পরিবেশ ছিল গ্রামে সে সময়। এখন জানি না, এখন হয়তো নেই, এখন পরিস্থিতি পুরো বদলে গেছে। কিন্তু আমাদের সময় গ্রামে অন্যরকম সাংস্কৃতিক পরিবেশ ছিল। তো গ্রামে খেলাধুলো ছিল, ফুটবল মাঠে আমরা খেলতে যেতাম। স্কুলে ক্রিকেট খেলার ব্যবস্থা শুরু হয়েছিল যখন আমি ক্লাস 7-এ পড়ি। ফলে ক্রিকেটও খেলেছি একটা সময়, স্কুলকে রিপ্রেজেন্ট করেছি, এইসব হয়েছে।
তো এগুলো খুব স্বাভাবিকভাবেই ছেলেবেলা যেভাবে সব মানুষের কাটে আমারও কেটেছে। স্কুলে পড়তে আমি দু একটি গল্প লেখার চেষ্টা করেছিলাম, কলেজে পড়তে আরও কয়েকটি গল্প লেখার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই সময়টা ছিল 60s-এর মাঝামাঝি বা শেষ দিকটা। ওই সময়টায় ছিল বাংলায় গল্প বিরোধী আন্দোলনের, ছোট গল্পে গল্প বিরোধী আন্দোলন যেটা শুরু হয়েছিল, রমানাথ রায়, কল্যাণ সেন, আশিস ঘোষ, এরা শেখর বসু, এরা যে আচ্ছা শুরু করেছিলেন। তো আমি গল্প লিখতে গিয়ে ওদের দ্বারা খুব প্রভাবিত হয়েছিলাম। তো পরে এক সময় ফিল করলাম যে আমি আসলে এই গল্প অনুকরণ হচ্ছে, আমি গল্প আমার নয়। তখন আমি কবিতায় আসি, এবং সেটাও খুব আকস্মিকভাবে। যেমন আমাদের গ্রামের স্কুলের হাই স্কুলের একজন টিচার ছিলেন উৎপল কুমার গুপ্ত। উনি বহরমপুরের লোক, আমাদের গ্রামে ওই গোকর্ণ স্কুলে পড়াতে আসতেন। তো আমি তখন কলেজে পড়ি, বেরিয়ে গেছি স্কুল থেকে। তো একদিন আমি বাস স্টপে বাস থেকে নেমেছি, কলেজ থেকে ফিরে উনি দাঁড়িয়ে আছেন, বহরমপুর ফিরবেন। তো আমাকে ডাকলেন, ডেকে বললো, আমি তোমার কথা জানি। মানে ইতিমধ্যে তখন আমার দুই ভাই, তারা ওই স্কুলের ছাত্র। বলে, তুমি ওদের দাদা? তো এই কথা হচ্ছে। তারপরে বললো যে, তুমি কি কি লেখো? বললাম, একটু গল্প লিখি, লেখার চেষ্টা করছি, তো হচ্ছে না। তো বললো, কিন্তু আমি একটা কাগজ শুরু করেছি সময় নামে। দীর্ঘকাল চলেছিল সেই কাগজটি, প্রায় ধরো বহরমপুর থেকে বহরমপুর বেরোতো থেকে 40-50 বছর ধরে চলেছে। চলেছে কাগজটি। তো আমাকে বললেন যে, তুমি যদি কখনো কবিতা লেখো আমাকে দিও, দেখিও। আমি বললাম, না, আমি তো এখনো লিখিনি। তো কবিতা লেখার কথাটা আমার মাথায় ঢুকে গেছিল, এবং আমার মনে আছে আমি যে লিখেছিলাম সেটাও ওই গল্পের মতো একটা ড্রামাটিক, ওই আহ, তখনকার ছোট গল্পের যে ফরম্যাট ওরা লিখতেন, রমানাথ রায়রা। তো একটি ওই ধরনের কবিতাও লিখে ফেললাম, এবং সেটি যথারীতি ছাপাও হলো সময় কাগজে। প্র্যাকটিক্যালি সেটি আমার প্রথম লেখা কবিতা এবং প্রকাশিত কবিতা। এটি হচ্ছে 70 সালে, আচ্ছা 1970। দর্শক বন্ধুদের এই জন্য বলছি যে একটা সম্পর্ক তৈরি হয়, মানে হঠাৎ করে যে তৈরি হয় সেটা কিন্তু নয়। কেন আমি বলেছি যে আহ, জামাল দাকে দেখার পর থেকে আমি একটা অদ্ভুত শ্রদ্ধা ভালোবাসার জায়গায় চলে গেছি। তার কারণ হচ্ছে ওই যে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে আমার পৈতৃক আমার ছোটবেলাটা অনেকটাই কেটেছে ওখানে। এবং মুর্শিদাবাদ এমন একটা জায়গা, আজকের মুর্শিদাবাদকে ভাবলে চলবে না। আমরা যে সময়ের কথা বলছি বা জামালদা আমারও অনেক আগের, তিনি যে সময়ের কথা বলছেন, আমার মনে হয় ভারতবর্ষের অন্যতম তীর্থক্ষেত্র ছিল মুর্শিদাবাদ। কারণ ওই জায়গাটিতে একমাত্র আপনি যে কোনো জায়গায় পশ্চিমবঙ্গের যে কোনো রাজ্যে ঘুরুন, এত সহাবস্থান সমস্ত ধর্মের মানুষের সেখানে জীবনকে এক নতুন উপলব্ধি শেখায়, এক নতুন দর্শন শেখায়। এবং পরবর্তীকালে যখন আমি জামালদার সঙ্গে আমার দেখা হয়, কথা হয়, আমি উপলব্ধি করি ওই শিকড়ের ঘ্রাণ বলে যে বিষয়টা থাকে, সেটা যেন জামালদা এলেই আমি পেতাম। ফলে কেন আমি বললাম যে আমার কাছে ভীষণ ভীষণ একটা আবেগের জায়গা জামালদা। এবার বোধ হয় আমি যোগসূত্রটুকু তৈরি করে দিতে পারলাম। ধন্যবাদ। আহ আহ, তোমার কবিতা লেখা সেই শুরু হলো 70-এর একদম দশকে। 70-এর শুরুতে, একদম সম্ভবত সেটা 1970-এর পুজো সংখ্যা ছিল, উৎসব সংখ্যায় সময় পত্রিকায় আমার প্রথম কবিতা বেরোলো। তারপরে কলকাতায় এসে আমার চর্চা আরও বাড়লো। কলকাতায় এসে ইউনিভার্সিটিতে পড়ছি। তুমি কি নিয়ে পড়তে এলে? আমি ইংরেজি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, এবং সেই সূত্রে কলকাতা আসা আমার। এবং ওই লেখার চর্চা যে শুরু হয়েছিল আমার, এখানে এসে আরও সুবিধাগুলো অনেক পেলাম। অনেক পত্রপত্রিকা পাওয়া গেল, কফি হাউসে বন্ধুদের সঙ্গে আড্ডা মারছি, কলকাতা মানে কলেজ স্ট্রিট কফি হাউসে যাতায়াত বেড়েছে, সেটা ইউনিভার্সিটির কাছে বলে অনেক সময় কাটছে, এবং প্রচুর পত্রিকা বেরোচ্ছে। তখন খুব ছোট ছোট পত্রিকা, এখনকার মতো তো অত ঝাঁ চকচকে কাগজ ছিল না, 2 ফর্মা 3 ফর্মা এমনকি 1 ফর্মারও কাগজ, কিন্তু খুব ষষ্ঠহীন কাগজ বললে বলা যায়। কিন্তু সেই সময় যারা লিখছে তাদের লেখা বেরোতো।
তো এরকম প্রচুর পত্রপত্রিকায় আমার লেখা বেরোতে থাকে। ওই সময়ে আমি রেডিওতেও অনেক অনুষ্ঠান করতে শুরু করি। রেডিওতে কবিতা পড়েছি, নানারকম বিষয়ে কথিকা বলেছি। আহ, পরবর্তীকালে তো রেডিওই তোমার পেশা পরে হলো। সেটা হয়ে গেল, তখন তো জানতাম না। তখন যেতাম, কবিতা সিংহ ছিলেন রেডিও স্টেশনে, এবং তখন যুববাণী বলে একটা নতুন বেতার কেন্দ্র তৈরি হলো, যেখানে শুধু অল্প বয়সী ছেলেমেয়েরাই, যুবক তরুণ তরুণীরাই গল্প পড়ছে, কবিতা পড়ছে, গান গাইছে, সব কিছু যা কিছু করছে। তো আমিও তাদের সঙ্গে, এবং খুব একটা উত্তেজনাময় দিন গেছে আমাদের, সেই দিনগুলোর কথা। তারপরে তো লেখাপত্র, অনেক সময় আমার লেখাপত্র কি হয়েছে, যে এরপরে আমি চাকরির সূত্রে যখন আমি আকাশবাণীতে ঢুকেছি, সেটা কোথায়, মানে কলকাতায় পোস্টিং না, দেওয়া? আমার প্রথম পোস্টিং হয়েছিল শিলিগুড়িতে। আচ্ছা ফলে সেটা একটা খুব আমার কাছে দুঃখের কারণ, কারণ তার আগে আমি আহ, কিছুদিন কলেজে পড়িয়েছি, কিছুদিন স্কুলে পড়িয়েছি, যাতে আচ্ছা, কলকাতার বাইরে না বাইরে না যেতে যেতে হয়। হয়। আহ, কিন্তু আলটিমেটলি আকাশবাণী বলেই হয়তো, যেহেতু আকাশবাণীর প্রতি আমার একটা দুর্বলতা ছিল, আমি নিজে প্রচুর অনুষ্ঠান করতাম, ফলে মনে হয়েছিল যে এখানে কাজ করলে হয়তো ভাল লাগবে। তো তখন দেখো, আমাদের সময়ে নকশাল আন্দোলনে ওই পরিবেশটাই ভাবতে পারো, মনে করতে পারো যে ওই সময় ঠিক কেরিয়ার করার ব্যাপারটা আমাদের মাথায় থাকতো না। একেবারে। হ্যাঁ, যে আমার তো মনে আছে, আমি এমএ পাস করার পরেও আমি জানতাম না যে আমি কি করব। মানে আগে থেকে কোনো প্ল্যানিং বা সেই অর্থে কেরিয়ার সম্পর্কে কোনো ভাবনা ছিল না। তো যাই হোক, আকাশবাণীর চাকরিটা পেয়ে যাওয়াতে আমি শিলিগুড়ি চলেই গেলাম, এবং অবশ্য ফিরে এসেছি 5 বছর পরে, আবার ফিরে এসেছি। কিন্তু এই যে আহ, এখানে গেছি, কলকাতায় এসেছি, আবার কলকাতা থেকে বদলি হয়ে অন্য শহরে গেছি, এর ফলে হয়েছে কি, আমার লেখালেখির ক্ষতি হয়েছে। মানে ওই একটা কলকাতা শহরে ধারাবাহিকভাবে থেকে পত্রপত্রিকায় লেখার যে ব্যাপারটা, সেটা অনেক বাধা হয়ে এসছে। এমন এমন শহরে, যেমন যেমন ধরো আমি দিল্লিতে আছি 80s-এ, রাত দিন ওখানে ইংরেজি, আমার অফিসে ইংরেজিতে কাজপত্র হয়, আমি ইংলিশ ডিপার্টমেন্টে আছি, ফলে সব কিছু ইংরেজিতে। আর বাইরে বেরোলে বাজার, দোকান, বাস, সব সব হিন্দিতে। জায়গায় হিন্দিতে। ফলে বাংলা ভাষা থেকে আমি দূরে সরে যাচ্ছি। তবু লেখার চেষ্টা করেছি, আহ, আহ, কিছু কিছু লিখেছি, কিন্তু লেখার অনেক ক্ষতি হয়েছে, ওই কন্টিনিউটিগুলো ধরে রাখতে পারিনি অনেক সময়। জানি না, সেটা হয়তো আমার চাকরির জন্যে, না আমার নিজেরই সমস্যা ছিল, যে কারণে হয়নি। তারপরে কিন্তু ওই, তখন আমার 5 বছরে একটি করে কবিতার বই বেরোয়। প্রথম কলকাতা ফিরে কবিতার বই? আমার প্রথম কবিতার বই বেরিয়েছিল 78 সালে। আচ্ছা নষ্ট অরণ্য ইউক্যালিপটাস প্রথম কাব্যগ্রন্থ। আহ, সেটি গঙ্গোত্রী থেকে বেরিয়েছিল, আচ্ছা। এবং গঙ্গোত্রী সেই সময়ের খুব উল্লেখযোগ্য একটি লিটল ম্যাগাজিন ছিল। তো তার সম্পাদক শান্তনু দাস, তিনি নিজের আগ্রহে আমার এই বইটি করেছিলেন। ফলে আমাকে কোনো কিছু দেখতে হয়নি, কভার আঁকানো থেকে শুরু করে। এবং বলে রাখি, আমার প্রথম বইয়ের কভার এঁকেছিলেন শুভা প্রসন্ন। আচ্ছা, তখন উনি, তো একদমই সেই অর্থে তিনিও তার সেই অর্থে নাম নেই, প্রসিদ্ধ কিন্তু নন। আহ, কেউ কেউ তার নাম জানেন, তিনি আর্টিস্ট হিসেবে নাম করছেন, সেরকম একটা সময়ে তিনি আমার বইয়ের প্রচ্ছদ এঁকে দিয়েছিলেন। আহ, তারপরে ওই 5 বছরে একটা করে কবিতার বই। তখন আমি গদ্য খুব কম লিখতাম, কিছু কিছু প্রবন্ধ লিখেছি বা কোনো পত্রপত্রিকার তাগিদে। কিন্তু বই হয়ে বেরোতে আমার 2004-05 বোধহয় প্রথম প্রবন্ধের বই বেরোলো। আর অনুবাদ ব্যাপারটা কিন্তু আমি করেছি ইংরেজি থেকে মূলত। আচ্ছা যেমন আমি যখন দিল্লিতে থাকি, ন্যাশনাল বুক ট্রাস্ট আমাকে বেশ কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিল আহ, অনুবাদের। যেমন আমি আম, ওদের বেশ কয়েকটা কাজ করেছি। একটা গদ্যের বই, ভারতীয় সাহিত্যের উপর একটা ইংরেজি বই আমি বাংলা অনুবাদ করেছিলাম। তারপরে লীলা মজুমদারকে দিয়ে ওরা একটা বই লিখিয়েছিলেন ইংরেজিতে উপেন্দ্র কিশোরের ওপরে। পরে ওদের মনে হলো এটা বাংলাতেও করা যায়, তো সেটি আমি অনুবাদ করি। তারপরে অনিতা দেশাইয়ের একটা উপন্যাস,
সেটা আমি ওদের জন্য অনুবাদ করেছি। ফলে এইভাবে অনুবাদের কাজ শুরু হয়েছে আমার। আহ, বাবা সাহেব আম্বেদকরের রচনাবলী যখন বাংলায় হচ্ছিল, আশিস সান্যালের সম্পাদনায় বাংলা অনুবাদ বেরোচ্ছিল, তার একটা খণ্ডের বেশিরভাগ অংশটাই আমার অনুবাদ করা। তো এইভাবে কিছু কিছু অনুবাদ করেছি। কলেজ স্ট্রিটের পাবলিশারদের অনেক কাজ করে দিয়েছি টাকার জন্যে, কারণ তখন আমি মানে যখন ছাত্র ছিলাম সেই অবস্থায়। তুমি কলকাতা ছাড়লে 1978। 78-এ আবার আমি ফিরে এসেছি, কয়েক বছর পরে আবার কলকাতা ফিরে এসেছি, আবার বাইরে গেছি, আবার কলকাতা ফিরে এসেছি। 78-এ অনুবাদ পত্রিকা বেরিয়ে গেছে, তখন তোমার কাছে কি এটা নজরে এসেছিল? না না না, 78-এ তো আমি কলকাতার বাইরে। 78-এ কলকাতার বাইরে আমি অনুবাদ পত্রিকায় লিখেছি সম্ভবত 90s-এ। আচ্ছা। 90s-এ আমি ফরাসি কবিতা অনুবাদ করেছি। অনুবাদ পত্রিকা 1975-এ বেরিয়েছে 75-এ আমি 92-93 সাল নাগাদ। 92-এ আমি যখন আবার কলকাতা ব্যাক করলাম দিল্লি থেকে, তখন আমি অনুবাদ করেছি, এবং সম্ভবত অনুরাধা আমার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল আচ্ছা। যে যাতে পাঠায় লেখাপত্র দিই। এইভাবে লিখেছি। তারপরে যখন একটা সময় আমি ফরাসি ভাষা শেখার চেষ্টা করলাম, এই ফরাসি ভাষাটা এমন যে চর্চা না করলে হারিয়ে যায়। হঠাৎ ফরাসি কেন, মানে ফরাসি না, মূলত এটি এই কারণেই হয়েছিল যে আমি যাদের সঙ্গে মিশতাম, যেমন ধরো আমাদের দক্ষিণ কলকাতায় একটা আড্ডা ছিল। আড্ডাটা নাম হচ্ছে সুতৃপ্তি বলে একটা চায়ের দোকান ছিল, সেখানে আমাদের আড্ডা ছিল। সেই আড্ডায় পুষ্কর দা আসতেন, পুষ্কর দাশগুপ্ত ফরাসিবিদ, এবং উনি আলিয়াস ফ্রান্সিসে ভাষা শেখান, ফরাসি শেখান। ওখানে আসতেন ডক্টর নারায়ণ মুখোপাধ্যায়। নারায়ণ মুখোপাধ্যায় তখন অন্য কোথাও পড়াচ্ছিলেন, তারপরে উনি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফরাসি ভাষার অধ্যাপক হয়েছিলেন। তো এরা সব ওই আড্ডাতে আসতেন, এবং ওখানে তুষার চৌধুরী, সঞ্জয় মুখোপাধ্যায়, এই আমাদের উজ্জ্বল সিংহ, আমাদের একটা আড্ডা ছিল। এবং এই আড্ডাতে নানা প্রসঙ্গে ফরাসি ভাষা এবং ফরাসি কবিতায় যে সমস্ত আন্দোলনগুলো হয়েছে সেগুলো আলোচিত হতো। এবং তখন আমার মনে হয়েছিল যে এই ভাষাটা জানলে বোধহয় আর একটু ভালো হতো, এদের সঙ্গে কথা বলতে আর একটু সুবিধে হতো। তো তখনও তো এই ভাষাটা শেখার পরে দেখলাম যে ভাষাটা বেশি দিন রাখতে পারবো না, কারণ ভাষাটা এমনি একটু জটিল যদি না চর্চা থাকে। আর কলকাতায় আমার পক্ষে চর্চা করার স্কোপ ছিল না, এখন আবার আমি বদলি হয়ে অন্য কোথাও চলে যাব। তখন আমি দেখলাম যে আমি যদি অনুবাদের কাজ শুরু করি, তাহলে আমার এই চর্চার মধ্যে দিয়ে ভাষাটার সঙ্গে আমার একটা যোগাযোগটা থাকবে। এই বলেই অনুবাদ শুরু। অনুবাদ প্রচুর করেছি, ইংরেজি থেকেও আমি প্রচুর অনুবাদ করেছি। ইউনিভার্সিটিতে পড়তেও আমি অ্যালেন গিন্সবার্গের কবিতা অনুবাদ করেছি, পত্রপত্রিকাতেও বেরিয়েছে আমার অনুবাদ। কিন্তু ধারাবাহিকভাবে মানে বই সেটা শুরু হয়েছে ধরো 2005 থেকে 2010-10-এর মধ্যে। তারপরে আমার যে বইটি তোমরা করলে সেটি তো একটি পরিবর্ধিত সংস্করণ, ওটা একটি খুব ছোট আকারে বেরিয়েছিল। সেই বইটি বেরিয়েছিল বোধহয় 2012-তে। তুমি যেহেতু ইংরেজি থেকেও অনুবাদ করেছো, আবার ফরাসি থেকেও অনুবাদ করছো, যখন ইংরেজি থেকে অনুবাদ করতে তখন নিশ্চয়ই ইংরেজি লেখাই অনুবাদ করতে, তখন তো ফরাসি কবিতা না 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 না, সেটা অন্য ভাষার নয়। আমি হয় ব্রিটিশ কবিতা অথবা আমেরিকান কবিতায়, মানে যেটা ইংরেজিতেই লেখা হয়েছে সেই কবিতা অনুবাদ করেছি। কারণ আমার মনে হতো যে অনুবাদের এটা একটা সমস্যা, যে আমার মনে হতো যে একে তো একটু অন্য ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ হচ্ছে, এবং আমি আবার ইংরেজি থেকে করলে হয়তো মূল কবিতা থেকে আমার অনেক দূরে সরে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এটা ব্যক্তিগতভাবে আমার পছন্দের ছিল না, বাধ্য হয়ে করতে হয়, কেননা যে ভাষাগুলো আমরা জানি না সেই ভাষার অনুবাদ কিভাবে হবে ইংরেজি ছাড়া। তো এই জায়গায় একটা প্রশ্ন আমার মাথায় আসছে, সেটা হচ্ছে যে এই যে তুমি কি আক্ষরিক অনুবাদ করো না নিজের মতো ভেবে নিয়ে সেটাকে? আমি চেষ্টা করি আক্ষরিক অনুবাদ করতে, মানে আক্ষরিক বলতে অক্ষর ধরে নয়, একটা সেন্টেন্স পুরো পড়ার পরে সেই সেন্টেন্সটি কি অর্থ করছে এবং বাংলায় এটাকে আমি কিভাবে
এক্সপ্রেস করব এটা ভেবে নিই, আচ্ছা। নিয়ে বাংলা এক্সপ্রেস করি, যাতে আবার লক্ষ্য রাখি যাতে মূল যে এক্সপ্রেশন তার থেকে যেন আমি দূরে সরে না যাই। আমার এক্সপ্রেশনটা কিন্তু বাংলায়, ইংরেজি সিনট্যাক্স বা ফরাসি সিনট্যাক্স আমি কেন আনবো বাংলায়? কারণ বাংলা আমার নিজস্ব ভাষা এবং বাংলা ভাষার নিজস্ব সিনট্যাক্স পদ্ধতি আছে। তো আমি সেই সিনট্যাক্স অনুযায়ী বাংলাটা লিখবো, আমি বাংলার মতো করে বাংলা লিখবো। হ্যাঁ, এই যে অনেকে খুব বলেন যে অনুবাদ খুব আড়ষ্ট হয়ে যাচ্ছে, হুম হুম ওই আক্ষরিক অনুবাদ করতে গেলে আড়ষ্ট হয়, কিন্তু তার মানে এই নয় যে ওই যে বাক্যটি, কবিতার যে সেন্টেন্সটি আমি অনুবাদ করেছি, আমি তার থেকে একটু কোনো স্বাধীনতা নিই না। আমি কবিতার ক্ষেত্রে অন্তত কোনো স্বাধীনতা নেওয়ার পক্ষপাতী নয়, কিন্তু তবুও সমস্যা থেকে যায়। কিভাবে জানো, ধরো একটি কবিতা আমি একভাবে বুঝলাম, আরেকজন হয়তো আরেকভাবে বুঝলো, কবিতার ক্ষেত্রে এটা তো একটা ক্ষেত্রে এটা বিষয়। থাকে। ফলে আমি যেটা করছি, আমার ইন্টারপ্রিটেশন, ওই কবিতাটিকে আমি কিভাবে ইন্টারপ্রেট করছি, আমি বাংলাতে সেটা লিখছি। হুম। ফলে আরেকজনের কাছে হয়তো হতে পারে অন্যরকম, তিনি কবিতাটিকে অন্যভাবে দেখলেন, ফলে তিনি যে বাংলা অনুবাদ করবেন সেটি হয়তো অন্যরকম হলেও অন্যরকম হতে হতে পারে, পারে। এটা সম্ভাবনা থাকে। তুমি নিজে কবিতা যেহেতু লেখো, ফলে যখন অনুবাদ করো, এটা কি তোমার মনে হয় যে এটা মানে অ্যাডভান্টেজ নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই, কবিতার অনুবাদ একজন কবি ছাড়া করা বোঝা উচিত মুশকিল। নয়, এবং কবিতা বোঝার সমস্যা তো থাকেই, এবং আমি যে ভাষাটাই লিখছি সেটাও তো একটা কবিতার ভাষা হওয়া দরকার। হ্যাঁ, যেমন আমি আহ, ফরাসিদের যে আহ, যে যে ছন্দ, সেই ছন্দ তো আমি বাংলায় আনতে পারবো না, কিন্তু কাছাকাছি ছন্দ আমি দেখেছি যে ওরা যে ওরা যে ছন্দ ব্যবহার করে সেটার কাছাকাছি আমি অক্ষরবৃত্তে নিয়ে যেতে পারি। ফলে আমি আমি অক্ষরবৃত্তে অনেক লেখার চেষ্টা করেছি। আবার ওরা যখন অন্যভাবে লেখে তখন অন্য ছন্দ ব্যবহার করার চেষ্টা করেছি, যাতে ওই ওদের ওই ছন্দস্পন্দটাকে পুরোটা ধরতে না পারলেও কাছাকাছি যেন রাখতে পারি। কেন এত প্রশ্ন করছি আমি দর্শকদের জন্য বলি, অনেকেই তো অনুবাদে নিয়ে অনেক রকম প্রশ্ন করেন আমাদের কাছে, এবং যেহেতু অনুবাদ পত্রিকাটার সম্পাদনার দায়িত্ব নিয়েছি, ফলে দেখতে হয় অনেক অনুবাদ কবিতার বিশেষ করে এলে, এবং তার সঙ্গে অন্য ভাষা জানি না, কিন্তু ইংরেজিটাও যদি পাশে ফেলে দেখি, তাহলেও দেখি যে বাংলা এবং ইংরেজি এই দুটোর মধ্যে কোথাও যেন আকাশ পাতাল তফাৎ হয়ে যাচ্ছে, মানে কোথাও একটা মিসিং হচ্ছে, যেটা ধরতে পারছি না, যেহেতু মূলটা আমি জানি না। তখন আমাদের ওই তৃতীয় ভাষা মানে ইংরেজি থেকে দেখতে হয়, সেখানে দেখতে গিয়ে দেখেছি যে প্রচুর ছন্দ কেটে যাচ্ছে। একটা কবিতার নিজস্ব ছন্দ থাকে, সেটা একজন কবিই ভালো ধরতে পারেন। অনেকেই অনুবাদ করেন, আপনারা আমাদেরকে পাঠান, যারা এক ধারে মানে কেউ প্রবন্ধও অনুবাদ করছে, কেউ কবিতাও অনুবাদ করছে, কেউ গল্পও অনুবাদ করছে, কেউ উপন্যাসও করছে। মানে একজন ব্যক্তি এত কিছু করাটার আগে যে ভাষাটি নিয়ে কাজ করতে হয়, সেটার উপরে দখল থাকলে কাজটা করতে সুবিধা হয় এবং বোঝাটাও দরকার। বিশেষ করে জামালদা যেটা বলছিলেন যে কবিতার বিষয়টা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই বিষয়টা না জানলে জিনিসটা কিন্তু পড়তে ভালো লাগে না। কিন্তু গল্প প্রবন্ধের ক্ষেত্রে ব্যাপারটা এরকম নয় হয়তো। ধরো সেখানে তো একটা অর্থ একেবারে প্রকাশ করছে, তুমি বাংলায় সেই অর্থটিকে বুঝে প্রকাশ করলে। একটি গল্প, সেটা অনুবাদ অত কঠিন হয় না, কিন্তু কবিতার ক্ষেত্রে সমস্যাটা এটাই যে কবিতা নানা রকম অর্থ প্রকাশ করে, একেবারে কবিতার মধ্যে অনেক ইঙ্গিত ধর্মিতা থাকে, ফলে কবিতাকে সরাসরি ওইভাবে গদ্যের মতো করে অনুবাদ করা কঠিন। সম্ভব হয় না। একজন কবির পক্ষে হয়তো ওই মূল কবিতাটির কাছাকাছি পৌঁছানো সম্ভব হয় অনেকখানি, যার ফলে তার পক্ষে অনুবাদটাও সহজ হতে পারে, কিন্তু যিনি কবিতার চর্চা করেন না তার পক্ষে হয়তো গল্প, প্রবন্ধ অনুবাদ হতে পারে, চিঠিপত্র অনুবাদ করা সম্ভব হতে পারে, কিন্তু কবিতার ক্ষেত্রে একটু অসুবিধে হতে পারে। এটা আমার অভিজ্ঞতা বা আমার ধারণা, অভিজ্ঞতা থেকে আমার এই ধারণা তৈরি হয়েছে এতদিন কাজ করে। তোমার নিজের পছন্দের যদি বলা হয় যে বই, তুমি তো প্রবন্ধও অনেকগুলো লিখেছো, গান্ধীজিকে নিয়ে তুমি কাজ করেছো। হ্যাঁ, গান্ধীজি, আসলে গান্ধীজিকে নিয়ে লিখবো বলে লেখা নয়, একটি প্রবন্ধ লিখেছিলাম রবীন্দ্রনাথের সঙ্গে গান্ধীজির সম্পর্ক। তো সেটা লিখতে গিয়ে দেখলাম
যে এই সিরিজে অনেকগুলো লেখা হয়ে গেল। গান্ধীজির সঙ্গে যেমন রবীন্দ্রনাথের সম্পর্ক, গান্ধীজির সঙ্গে এবং রবীন্দ্রনাথের সূত্রেই আমি যার নাম জানি সে রোমারোলা, তার সঙ্গেও গান্ধীজির যোগাযোগ ছিল। ফলে রবীন্দ্রনাথ, রোমারোলা, ফলে সবই কিন্তু গান্ধীকে বা রবীন্দ্রনাথকে, ধরো অ্যান্ড্রুজ, দীনবন্ধু অ্যান্ড্রুজ, সিএফ অ্যান্ড্রুজ, তো তার সঙ্গে তো রবীন্দ্রনাথের সম্পর্ক, রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে তিনি কাজ করেছেন, তো দেখলাম গান্ধীজির সঙ্গেও তিনি দারুণভাবে যুক্ত। ফলে এই গান্ধীকে সঙ্গে এই কজনের সম্পর্ক, আবার রোমারোলার সঙ্গে সম্পর্ক ঘিরে মাদলিন স্লেড, একজন ব্রিটিশ মহিলা, তিনি এসেছিলেন, যাকে আমরা মীরাবেন নামে জানি, গান্ধীজির শিষ্যা। তো ফলে আমার বইটা লেখা হয়েছিল, কিন্তু সূত্রপাত রবীন্দ্রনাথ থেকে। আর অন্যান্য যে প্রবন্ধ মানে কি, কবিতার জন্যই ধরো আমি আমার ফরাসি কবিদের নিয়ে একটি প্রবন্ধের বই আছে, সেখানে 16 জন ফরাসি কবির ওপরে আলোচনা আছে। আমি সুরিয়ালিজমের উপরে বই লিখেছি, ফরাসি সুরিয়ালিজম এবং ফরাসি কবিতায় কিভাবে সুরিয়ালিজম এসছে এটা নিয়ে বই লিখেছি। এছাড়াও প্রচুর প্রবন্ধ লিখেছি নানান পত্রপত্রিকার জন্যে ফরাসি, সেগুলো আবার বই হয়ে বেরিয়েছে। তো প্রবন্ধের বইগুলো মূলত কবিতা কেন্দ্রিকই, বাংলা কবিতা নিয়েও প্রবন্ধের বই আছে আমার। তো ফলে আমি কবিতার বাইরে খুব একটা যাইনি, অন্য বিষয়ে আমার পক্ষে লেখা হয়তো, কেননা ব্যাপারটা হচ্ছে যে খুব বেশি নিজের এরিয়ার বাইরে গেলে অসুবিধে হয়, হয়তো পড়াশুনো করে সেগুলো কাটিয়ে ওঠা যায়, কিন্তু আমি আমার নিজের ক্ষেত্র থেকে যেতে চাই না দূরে, আমার কবিতার ক্ষেত্র ছেড়ে দূরে যেতে চাই না। তোমার পছন্দের বিষয় কি? মানে আমার পছন্দের বিষয় রবীন্দ্রনাথ, দ্বিতীয় পছন্দের বিষয় ফরাসি কবিতা, আর তৃতীয় পছন্দের বিষয় বললে আমি বলবো যে সাহিত্য তত্ত্ব। সমালোচনা সাহিত্য তত্ত্ব নিয়ে একটা বই আমি এডিটও করেছি, সেটাও ওই সাহিত্য তত্ত্ব নিয়ে কাজ করতে করতেই। সাহিত্য তত্ত্ব মানে মূলত আমার ফ্যাসিনেশনের জায়গা হচ্ছে নন্দন তত্ত্ব, সাহিত্যে নন্দন তত্ত্ব, কবিতায় নন্দন তত্ত্ব, এগুলো করতে গিয়েই হয়েছে। সুতরাং রবীন্দ্রনাথ, ফরাসি কবিতা এবং সাহিত্য তত্ত্ব এইভাবেই আমার প্রিয় বিষয় হয়ে উঠেছে। দর্শকদের বলি, আমাদের এখান থেকে জামালদার 2টি গ্রন্থ প্রকাশিত হয়েছে, একটি সম্পাদনা করেছেন এবং আরেকটি তারই অনুবাদে ভূমিকায় সবটাই তার। এটি হচ্ছে ফরাসি কবিতা 1950 সাল থেকে 2000, যেটার অনুবাদ এবং ভূমিকা লিখেছেন তিনি। আর এটি হচ্ছে শ্রেষ্ঠ ফরাসি গল্প সংগ্রহ, যেটির সম্পাদনা এবং সংকলন দুজনেরই, কিন্তু মূলত কাজটা জামালদাই করেছেন। আমি খালি গল্পগুলো বেছে দিয়েছিলাম, বাদ বাকি বহু গল্প তিনি নিজের জোগাড় করে সেটাকে সম্পাদনা করা, দেখিয়ে দেওয়া। এই বইটার সম্পর্কে একটু বলি। একদম। এই বইটা ফরাসি কবিতা বলতেই আমরা যাদের নাম জানি, বদলেয়ার, র্যাবো, ভেরলেন, এরা সবাই 19 শতকের কবি। তারপরে অনেক কবির নাম আমরা হয়তো জানি, যেমন আপোলিনেরের নাম জানি, তো তিনিও 20 শতকের প্রথম দিকের কবি। তা আমার মনে হয়েছিল যে এরা তো সব পরিচিত, আমি এমন কবিদের কবিতা অনুবাদ করব যাদের কবিতা বাংলা ভাষী পাঠকের কাছে পৌঁছয়নি, হ্যাঁ, এবং অনুবাদ সেভাবে হয়নি বলে আমি শুরু করলাম, যে কারণে আমি সময়টা বেছে নিলাম 1950 থেকে 2000 সাল পর্যন্ত। তো এই সময়ে যারা কবিতা লিখছেন, ধরা যাক 1950 মানে মনে করুন আমাদের বাংলা কবিতায় 50-এর দশক মানে শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, অলোক রঞ্জন দাশগুপ্ত, এদের সময়। ঠিক তেমনি ফরাসি দেশে এরকম আমি ইভ বনফোয়াকে খুঁজে পেয়েছি, 50-এর কবি এরকম। এই ইভ বনফোয়াকে দিয়েই আমি আমার অনুবাদটা শুরু করেছিলাম এবং শেষ করেছি যিনি যারা 90-এর দশকে কবিতা লিখছেন, এরকম কবিদের প্রসঙ্গ এসেছে। এরা যেমন শুরু তো করলাম ইভ বনফোয়া 1953-তে ওর প্রথম কাব্যগ্রন্থ বেরোয়,
ওর সঙ্গে যারা ছিলেন আন্দ্রে দুবুশ, বুশে, ফিলিপ জাকোতে, জাক দুপা, এরা। তারপরে আমি শেষ করলাম যাদের দিয়ে, তারা এদের প্রথম কবিতার বই বেরিয়েছে কারো 90, কারো 91, কারো 92, যেমন ক্রিস্তোফ তার্কো, অলিভিয়ের কাদিও, পিয়ের আলফেরি, নাতালি কিন্তান। তো এরা এরা একদম সমসাময়িক কবি। এবং এই মুহূর্তে এই 2026 সালে আমরা যখন কথা বলছি, তখনও কিন্তু ক্রিস্তোফ তার্কো, নাতালি কিন্তান এরাও কিন্তু এখন নামকরা ফরাসি কবি। কিন্তু আমি ওদের যখন ধরেছিলাম তখন ওরা সবে লিখতে শুরু করেছেন, কারণ আমি 2000 সাল পর্যন্ত ধরেছি। তোমার এখান থেকে কোনো পছন্দের কবিতা আছে, মানে কোনো প্রিয় কবি এদের মধ্যে? না, যেমন বলি এদের ইবন ফা খুব খুব ভালো কবি। ইবন ফা ভালো কবি এই জন্যে যে ওর মধ্যে প্রচুর দার্শনিকতা আছে। আচ্ছা, দার্শনিকতা আছে। এর শোনানো যায়? হ্যাঁ, একটু 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 পড়ে শোনাচ্ছি। শোনাও। যেমন একটি কবিতা ইবন ফর, কণ্ঠস্বর। আমরা বৃদ্ধ হচ্ছিলাম, সে ছিল পল্লব, আমি হারানো বসন্ত। সে ছিল সূর্যের রূপ, আর আমি নিচের গভীর। সে ছিল মৃত্যুর, আর আমি ছিলাম বাঁচার প্রজ্ঞা। সময়কে মেনে নিই আমি, আর তার মুখ ছায়ার ভিতরে। সে মুখ গ্রাম দেবতা ফনের, তবুও তার হাসি আমাদের হাসাতে পারেনি। আমার পছন্দ ছিল কিভাবে বাতাস ওঠে অন্ধকার কাঁধে তুলে নিয়ে। ভালো লেগেছিল, এমনকি যেমনভাবে এক কালো গভীর ঝর্ণার মধ্যে ডুবে কদাচিৎ জলকে নাড়াবে এক আইভি লতা ছুঁয়ে। ভালো লেগেছিল, মগ্ন আমি দাঁড়িয়েছি অনন্ত স্বপ্নের মধ্যে এসে। তো ইবন ফর মধ্যে এরকম দার্শনিকতা আছে, জীবনকে দেখার একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। তোমার কবিতাতেও এই দার্শনিকতার প্রতিধ্বনি? জানি না, আমি কখনো সচেতনভাবে তো দার্শনিকতা করার চেষ্টা করিনি। হয়তো আছে, কারণ বলি যে একজন কবি সে যখন জীবনকে দেখার পর তার তো জীবন সম্পর্কে একটা নিজস্ব ধারণা তৈরি হয়। সে যখন কবিতা লেখে, কবিতার মধ্যে দিয়ে তার ওই ধারণাটা প্রকাশ পেয়ে যায় যে আমি কিভাবে জীবনকে দেখছি। ফলে আমি যে কথাগুলো বলছি সেগুলো তো আমার কথা। কবিতায় আমি যে কথাগুলো বলি সেগুলো আমার কথা, আমার অনুভূতি, আমার অভিজ্ঞতা, জাত ধারণা, অনুভূতি, অনুভব আমি প্রকাশ করছি। ফলে তার মধ্যে দিয়ে আমি জীবনকে কিভাবে দেখছি, এই দেখার চোখটাও একজন কবির ইচ্ছে করলে খুঁজে পাওয়া যায়, যে কোনো কবির মধ্যে। তবে আমি আমার সম্পর্কে বলতে পারবো না, কখনো আমি নিজের কবিতাকে সেইভাবে কখনো পড়িনি, জানি না। কিন্তু আমি শুনবো ছাতিম ফুলের গন্ধ থেকে এই কবিতা শুনবো, একটি কেন দুটো কবিতা শুনতে পারি। এই নামটির প্রতি আমার একটা ফ্যাসিনেশন রয়েছে, আমার নিজেরও একটা আসলে এই নামে আমি অনেকগুলো কবিতা লেখে, প্রায় গোটা 3 কবিতা। কারণ যেমন আমি আমার এক বন্ধু, একদিন আমরা বালিগঞ্জ সার্কুলার রোড দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমরা যাব বালিগঞ্জ ফাঁড়ির ওখানে। তো এই যে বালিগঞ্জ সার্কুলার রোড দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ আমার বন্ধু থেমে গেল। কোনো গন্ধ পাচ্ছিস, ফুলের গন্ধ? আমি বললাম হ্যাঁ পাচ্ছি, কিরকম একটা বুনো গন্ধ। তো বললো কি বলতো? আমি বলতে পারলাম না। ও বললো ছাতিম ফুলের গন্ধ। দেখতেও দারুণ লাগে। কোথায় আছে ছাতিম ফুলের গন্ধ? বলে এখানে আর পাশাপাশি কাছাকাছি নিশ্চয়ই কোথাও আছে। এবং আমরা একটু হেঁটেই সেই গাছটা আবিষ্কার করলাম। তো ছাতিম ফুলের গাছটা দেখলাম। তো আমার মনে হয়েছিল, আমি এইভাবে দেখেছিলাম ব্যাপারটাকে, যে এই যে শহর, একটা ক্লেদাক্ত শহর, পাশে নর্দমা, গঞ্জি, বস্তি, তার মধ্যে হঠাৎ বোধহয় আমাদের জীবনকে বদলে দেওয়ার জন্যে হঠাৎ কোথা থেকে যেন ছাতিম ফুলের গন্ধ এসে আমাদের নাকে লাগে এবং আমাদের পুরো জীবনটা বদলে দিতে পারে। এই যে এই ধারণাটা আমি নিয়ে আমার কয়েকটি কবিতা লিখেছি। জানি না আমরা শুনবো, কিন্তু তার আগে এই বইটা নিয়ে একটু শুনে নাও। আমাদের প্রথম প্ল্যান তো তুমি বলেছিলে যে অনুবাদ পত্রিকায় যে সমস্ত ফরাসি গল্পগুলো অনুবাদ হয়েছে সেগুলোর একটা সংকলন। তো সেই সংকলন করতে গিয়ে দেখলাম যে অনুবাদ গল্প হয়েছে সেগুলো সম্পূর্ণ নয়। মানে ফরাসি পুরো গল্প জগৎকে ধরতে গেলে আরো অনেক অসম্পূর্ণতা আছে, সেই গল্প দরকার।
তখন আমরা নতুন করে আরো কিছু গল্প অনুবাদ করিয়ে নিয়ে আহ, সেই গল্পগুলো এই শ্রেষ্ঠ ফরাসি গল্প সংগ্রহ নাম দিয়ে এবং তোমার এবং আমার সম্পাদনায় এটা বেরোলো। আলফোন্স দোদে রবীন্দ্রনাথের খুব প্রিয় গল্পকার ছিলেন, হ্যাঁ খুব ভালো গল্পকার, খুব ভালো গল্পকার। এবং আনাতোল ফ্রান্স, লেব্লয়, মোপাসা, মোপাসার 3টে গল্প আমরা রেখেছি। তারপরে আলবার্ট কামুর একটা গল্প আছে, জামারি গুস্তাভ লক্লোজিও, ফরাসি নোবেল পুরস্কার পাওয়া লেখক, এরা আছেন। তো এদের এবং আমরা তুমি এটা মানে অনেককে অনুবাদ অনেক করি। সম্পাদনাও করেছো, কারণ অনেক সময় ইংরেজিতে এসে সেটার মূল পড়া এটাতে দেখে সেটা দেখেছি। করেছো, ভাষাটা হ্যাঁ, বদলেছো। না, সেটা করতে হয়েছে এই জন্যে যে হঠাৎ মনে হলো যেন আহ, আহ, গল্পটা ঠিক আমি শেষটা বুঝতে পারছি না। হুম গল্পটা তো এরকম ছিল না। সেই গল্পটা ফরচুনেটলি আমার পড়া ছিল, আলবার্ট কামুর গল্পটি। তো মনে হলো যে এটা তো ক্লিয়ার হলো না শেষটা, আবার আমি নতুন করে ওটা এডিট। তো একজন ভালো এডিটরের কাজই এটা। সে এডিট করার সময় অনেক লেখকের লেখাকে সংকলন করছি যখন, আমার কাজ তো শুধু তাদের নিয়ে এসে একসঙ্গে করে ছেপে দেওয়া নয়। আমার কাজ সেগুলোকে যাতে সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। তো ফলে অনেক সময় সম্পাদনার কাজ প্রয়োজন পড়ে। একেবারে। হ্যাঁ। এবং সেই আহ, জন্যেই সম্পাদনা শব্দটি উৎপত্তি। মানে হ্যাঁ, আমাদের এখানে প্রথাগতভাবে কোনো সম্পাদককে রাখা হয় না, যে যেমন দেন তিনি এখানে একটি সংকলন করেন। বেশিরভাগ আসলে ক্ষেত্রেই কিন্তু তাই হয়। সেটি নয়। আসলে শব্দটির উৎপত্তি হয়েছিল মানে প্রতিটি জিনিস ফুটিয়ে দেখে যিনি ঠিকঠাক করে পরিবেশনযোগ্য করে তুলবেন তাকে, এবং তার পাণ্ডিত্যটা অনেকটাই থাকতে হয়। আমরা সাঁতারের একবারে শেষ পর্বে চলে এসেছি। তার আগে তোমাকে বলি যে অনুবাদ পত্রিকা এবং ভাষা সংসদের সঙ্গে তোমার সম্পর্কটা অনেকদিনই হলো দেখতে দেখতে। অনেক দিন, ওই তো বললাম, সম্ভবত 92 সালে আমি প্রথম একটি ফরাসি কবিতা অনুবাদ করি। আহ, আহ, এবং বলা ভালো, তখন আমি ফরাসি ভালো জানতাম না এবং আমি ইংরেজির হেল্প নিয়েই করেছিলাম। আহ, তো আমার সে এক প্রথম দিকের ফরাসি চর্চার প্রথম দিকের কথা। তারপরে তো অনেক অনুবাদ করলাম, বিশেষ করে তুমি সম্পাদনার দায়িত্ব নেওয়ার পর তো অনেকগুলো গল্প, ফরাসি গল্প অনুবাদ করেছি, বিশেষ করে পুজো সংখ্যাগুলোতে। এছাড়াও কবিতাও অনেক অনুবাদ করেছি। আহ, আরো বলা ভালো যে তোমরা আমাকে অনুবাদের জন্য পুরস্কৃতও করেছো। এই হ্যাঁ। এই প্রসঙ্গে বলি যে আমরা অনুবাদ পত্রিকা ভাষা সংসদ থেকে যে সম্মান প্রদান করি, পুরস্কার দেওয়ার যোগ্যতা আমাদের নেই, সামান্য সম্মান দেওয়ার চেষ্টা করি। সেখানে আমার মা সোনালী ঘোষাল, অনুবাদক সোনালী ঘোষালের নামে যে পুরস্কার দেওয়া হয়, হুম। সেই পুরস্কার সোনালী ঘোষাল সারস্বত সম্মান অনুবাদ পুরস্কার দেওয়া হয়েছিল জামালদাকে 2024 সালে। ভাষা সংসদের যে কাজ তুমি তো দেখছো অনেকদিন ধরেই খেয়াল করছো, কেমন লাগছে? মানে আমরা কতদূর। খুবই ভালো, খুবই ভালো অনুবাদে। দেখো, অনুবাদ হওয়া দরকার। অনুবাদ হওয়ার দরকার এই জন্যেই যে বাংলায় যারা লিখছেন বা বাংলা সাহিত্য যারা পড়ছেন, তারা শুধু বাংলা সাহিত্যের মধ্যে থাকলে একটা একটা বদ্ধ জায়গার মধ্যে থাকবেন। হয়তো খুবই সমৃদ্ধ আমাদের ভাষা এবং সাহিত্য, কিন্তু সেই সঙ্গে আমাদের তো অন্যদিকেও তাকানো দরকার। তো অনুবাদ তো হচ্ছে সেই আমার বাইরের দিকে তাকানোর জানলা, যে জানলা দিয়ে আমি পৃথিবীকে দেখতে পারি। শুধু পৃথিবীকে নয়, আমার পরিবেশে যারা আছেন, আমার প্রতিবেশী, তাদেরও দেখতে পারি। ভারতীয় অন্য ভাষার গল্প কবিতাকে দেখতে পারি, বিশ্বের নানা ভাষার যে গল্প কবিতা, তার স্বাদ পাই। ফলে অনুবাদ দরকার এবং তোমরা এই কাজগুলোই করছো, বাঙালির কাছে গোটা বিশ্বকে তুলে ধরছো। ফলে সে কৃতিত্ব তো তোমাদের দিতেই হবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দাদার থেকে কবিতা শুনে নেব এবার। তার আগে দর্শক বন্ধুরা, যদি আমাদের এই সাক্ষাৎকারগুলো ভালো লাগে, এই আড্ডাগুলো ভালো লাগে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, মতামত দেবেন এবং ভালো লাগার বইগুলোর কথা আপনার কাছের মানুষদের কাছে পৌঁছে দেবেন। আসলে আমরা এই বিশ্ব করতে চাইছি যে বিশ্বে প্রচুর পরিমাণ সাহিত্য থাক আমাদের সঙ্গে।
ক্রমশ হারিয়ে যাচ্ছে আমাদের সংস্কৃতিগুলো। সেই মূল্যবোধের সংস্কৃতিগুলো তৈরি হয় বই থেকে, শিক্ষা থেকে। সেটুকুই আমাদের একান্ত প্রচেষ্টা। আমরা জামালের কাছে কবিতা শুনে নেব। একটি ছোট কবিতা, এটির নাম হচ্ছে আগুন পিপাসা। আগুন লেগেছে বনে বনে, অথচ বৃক্ষেরা শান্ত স্থির। বাতাসের দাউ দাউ মনে এমন চৈত্রের মুসাফির। এ জীবন বৃক্ষাগ্নি সম, নিজে পড়ে বাইরে পোড়ায়। বসন্ত হাওয়ায় ওড়ে গান, ছেঁড়া চিঠি ওড়ে ছায়। দাঁড়িয়েছ একা একভাবে, আগুন পোশাক চোখ টানে। দাঁড়িয়েছ নিজস্ব স্বভাবে, এ শরীর পুনর্জন্ম জানে। ফিরে যায় বৃক্ষের ফাল্গুন, বাঁশিও ফিরিয়ে নেয় ভাষা। অসমাপ্ত কল্পনার ভ্রূণ, তবু ঠোঁটে আগুন পিপাসা। অসাধারণ কবিতা। আমরা শেষ করি একটা অনুবাদ কবিতা দিয়ে। একজনের কবিতা আমি অনুবাদ শোনাতে পারি, তিনি হচ্ছেন আন্দ্রে ভেলতের। আন্দ্রে ভেলতের মোটামুটিভাবে 60-এর দশকের কবি। তবে ওর বেশিরভাগ কবিতার বই কিন্তু বেরিয়েছে। ওর প্রথম কবিতার বই বেরিয়েছিল 1979-তে, এবং উনি কলকাতায় ঘুরে গেছেন একবার। সৌভাগ্যক্রমে ওর সঙ্গে আমার একবার আলাপ হয়েছিল একটি কবিতা পাঠের আসরে, যেখানে উনি কবিতা পড়েছিলেন। উনি ইংরেজিতে পড়ে, উনি ফরাসি ভাষায় পড়েছিলেন, আর তাৎক্ষণিকভাবে অনুবাদ করার চেষ্টা করেছিলেন চিন্ময় গুহ। তো তখনই সেই অনুষ্ঠানে আমার সঙ্গে আলাপ হয়েছিল। তো ওর একটি কবিতা, উনি খুব ভ্রমণ প্রিয় মানুষ। আমাদের হিমালয় অঞ্চলে প্রচুর ঘুরেছেন, বিভিন্ন দেশে ঘুরেছেন। তো তার একটি কবিতা আমি পড়ে শোনাই। বাস্তবের জন্য তৃষ্ণা, ত্বকের উপর সব গোপন শুকিয়ে দেয় সূর্য। বালি ও স্বপ্নের হাত থেকে হাতে, এ তো অস্তিত্বের ভেঙে পড়া জীবন্ত বর্তমানের প্রতি। যেখানে মরণ স্ফটিকের রূপ দেয় সমুদ্রকে, যেখানে পাথর আগুনের সাক্ষ্য দেয়, যেখানে আকাঙ্ক্ষা মিশেছিল হাড়ের শ্বাস প্রশ্বাসে। এভাবে জন্মেছে ছায়াহীন শক্তি এক, কারণ যে কোনো চিন্তা নষ্ট করে দেয় রাত। যা থাকে তা হলো আহ্বানের চেয়ে বেশি খোলা জায়গায় বেঁচে থাকা। আর একটি কবিতা অন্য এক কারো লেখা। শুরু করা, শুরু করো, বিছানার চাদর ছেঁড়ার মতো করে শুরু করো। চাদরের ভাঁজে তুমি নিজেকে ঘুমোতে দেখেছিলে। লেখার কাজ বিচ্ছেদের মতো, আর তা দরকারও। দূরে যাওয়া ও বেদনার গভীর প্রয়োজনীয় ক্রমান্বয়ের মধ্যে আত্মা ও শরীরের নির্মম বন্ধন। সব ছুঁড়ে ফেলো টেবিলের ওপর। হাতাহাতি, নিঃশ্বাসের শব্দ আর নিজের এই উপহারটিকে বোধাতীত এক ভ্রমণ হিসেবে ধরো, যা বিশ্ব ভারসাম্যের প্রতি উদাসীনতার মতো। ছিঁড়ে ফেলো, পুনরায় ফেরাও, আর এভাবেই নতুন করে তোলো। বনের ভিতরে আমরা নির্জন ভ্রমণকারীর চেয়ে কাঠুরিয়ারাই বেশি কাছাকাছি। কোনো নিষ্পাপ ভাবনা নেই, ফালি ফালি রোদ আর পাখির গান গাওয়া কোনো উচ্চ বৃক্ষ নেই। আছে শুধু সম্ভাব্য জ্বালানি কাঠ। আমাদের দেওয়া হয়েছে সব, কিন্তু তা আমাদের তাড়িয়ে দেওয়ার জন্য, ফাটল ধরানোর জন্য, এক অর্থে ধ্বংস হওয়ার জন্য, এবং আমাদের ধ্বংস করতে। অসাধারণ কবিতা শুনলাম আমরা। তোমাকে অনেক অনেক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভালোবাসা আমাদের সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য। তোমার প্রতিও আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, ধন্যবাদ যে আমাকে এতক্ষণ আমার সঙ্গে কথা বললে, এবং পাঠকদের সঙ্গে কাছেও পৌঁছানোর একটা সুযোগ তৈরি হলো। সবাইকে আমার নমস্কার, ধন্যবাদ। নমস্কার।